লাইভ স্টার্ট হয়েছে। কেউ অনলাইনে আসছে কিনা কথা বোঝা যায়। আচ্ছা, কেউ আছে কিনা এখন তো পর্যন্ত মনে হয় কেউ আসে নাই। আসছে রে? আচ্ছা, 2 জন আছে। আমরা যদি দেখি সেক্ষেত্রে আচ্ছা, আমরা একটু কথা বলি সেক্ষেত্রে। সবাই লাইভে আসুক, তারপর আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও মানে কথা ক্লিয়ার কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা, আর বোর্ডটা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও। সেক্ষেত্রে আজকে আসলে 12টার দিকে অবশ্য লাইভে আসার কথা ছিল, কিন্তু সরি, আমি 1.5 ঘন্টা প্রায় দেরি করে লাইভে আসলাম। সো ক্লিয়ার কিনা, আর কি কোথায় থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমরা ট্রাই করব আজকে মানে শুরুটা করার জন্য চেষ্টা করতেছি অনেক দিন যাবত। অবশ্য আমার মার্চের 1 তারিখ থেকে শুরু করার কথা ছিল, কিন্তু আমার বাবা অসুস্থ থাকার কারণে আমি শুরুটা করতে পারি নাই। তাই আজকে হুট করে আবার লাইভে চলে আসলাম। আমি চেষ্টা করব তোমাদেরকে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 দুইটা অধ্যায় ফ্রিতে করানোর। রমজান মাস জুড়ে আমি অবশ্য লাইভে থাকবো। আর কথাটা ক্লিয়ার কিনা, কি কোথায় থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর সবাইকে মেনশন করে দাও। হ্যাঁ, আমাদের একটা জিনিস কি আমি বলছিলাম, মেনশন এবং শেয়ার করলে তোমাদেরকে আমাদের একটা ফ্রি, একটা কোর্স এবং আমাদের একটা ফ্রি বই দেওয়া হবে। বইটার নাম হচ্ছে আইসিটি ভ্যাকসিন। সবাই কোথায় থেকে দেখতেছো আর কথা ক্লিয়ার কিনা বা বোর্ডটা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও, আর সবাইকে মেনশন করে দাও। ওকে, তো আমরা সবাই আসুক, একটু অপেক্ষা করি, ভিউটা একটু বাড়ুক, তারপর আমরা ক্লাস শুরু করতেছি। তো আমি এর মধ্যে আমি আমার গ্রুপগুলোতে এটা শেয়ার করার ট্রাই করতেছি, শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি সবাই যাতে দেখতে পারে। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবে, আর কি কোথায় থেকে ক্লাসগুলো দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর কে কোন ইয়ার ফার্স্ট ইয়ার বা কে কোন ইয়ারে পড়ো একটু জানাও। আর এই তো, যাই হোক, আমরা একটু কথা বলি। তো আমাদের আজকে যে ক্লাস আসলে এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির উপর আমরা ক্লাস নিচ্ছি। সেক্ষেত্রে সংখ্যা পদ্ধতির হচ্ছে আইসিটির 3 নম্বর চ্যাপ্টারের। সেক্ষেত্রে এটাকে বলা হয় চ্যাপ্টার 3.1। তো এটা 3.1 চ্যাপ্টারের ক্লাস। সেক্ষেত্রে এটা কি হয়, এখান থেকে দেখা গেছে তোমার এইচএসসিতে কমপক্ষে 3টা এমসিকিউ আসে, আর হচ্ছে তোমার বোর্ডে একটা কোশ্চেন সিকিউ আসে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা, আমি যেভাবে পড়াই, যে টপিকসগুলো নিয়ে কথা বলবো সেগুলো কভার করার চেষ্টা করবা। আর এখানে যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে যদি আমি একটু কথা বলি, সেক্ষেত্রে আমরা শুরুতেই দেখব টপিক সমূহ নিয়ে কথা বলি। টপিক, হ্যাঁ, তো এই টপিকসগুলো হচ্ছে, খেয়াল করো, টপিকগুলো হচ্ছে আমি যদি কথা বলি সেক্ষেত্রে প্রথম যে টপিকসটা আমরা দেখব, সংখ্যা পদ্ধতির গঠন নিয়ে কথা বলবো। সংখ্যা পদ্ধতির গঠন একটু নোট করে নিবা, সবাই একটু নোট করবার সাথে সাথে। সংখ্যা পদ্ধতির গঠন, হ্যাঁ, তো সংখ্যা পদ্ধতির গঠন নিয়ে কথা বলবো। তারপর আমরা কথা বলবো হচ্ছে, পরের ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে রূপান্তর নিয়ে। কি নিয়ে? রূপান্তর নিয়ে কথা বলবো। অর্থাৎ সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারের রূপান্তর আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে, অর্থাৎ 3টা রূপান্তর আছে। হ্যাঁ, আমরা বলি 12 প্রকারের রূপান্তর, অথচ এটা আমরা 3টা নিয়মে শিখাবো। 12 প্রকারের রূপান্তরগুলো বা 16 প্রকার, অনেকে আবার বলে থাকে 16 প্রকারের রূপান্তর। তো এই রূপান্তরগুলো আমরা 3টা ক্লাসে শিখাবো। হ্যাঁ, 1, 2, 3, অর্থাৎ 3 ক্লাসে আমাদের রূপান্তর ক্লাস শেষ হয়ে যাবে, যেখান থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, কথা ক্লিয়ার কিনা বা সাউন্ড শোনা যায় কিনা একটু জানাবা। হ্যাঁ, সবাই আর কি কোথায় থেকে দেখতেছো এটা একটু জানাইবা। তারপর হচ্ছে আমরা যদি কথা বলি, সেক্ষেত্রে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ দেখব। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ।
তারপর আমরা এই অধ্যায়ে কী জানবো, সেক্ষেত্রে আরেকটা জানবো, সেটা হচ্ছে 2-এর পরিপূরক। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রায়ই পরীক্ষাতে প্রশ্ন আসে 2-এর পরিপূরক থেকে। অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হয়, সেক্ষেত্রে আসলে বিষয়টাকে সহজ করে তোলার জন্য আমি অবশ্য তোমাদের সামনে লাইভে আসছি। তোমরা চেষ্টা করবে আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখার। তারপর আমরা কথা বলবো কোড নিয়ে। কি নিয়ে? কোডের অংশটা ইম্পর্টেন্ট আছে। এই অংশ থেকে প্রায়ই বিভিন্ন চাকরি পরীক্ষাতে বা বিভিন্ন পরীক্ষাতে এমসিকিউতে আসে। তারপর আমরা কথা বলবো হচ্ছে এই অধ্যায়ের সিকিউ নিয়ে অ্যান্ড এমসিকিউ নিয়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে আমরা কিভাবে এই অধ্যায়টা পড়াবো। আমরা প্রথমত টপিকস নিয়ে আলোচনা করব, তারপর আমরা এগুলোর সিকিউ এবং এমসিকিউ সলভ করার ট্রাই করব। তো দেখো, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির গঠন। তো সংখ্যা পদ্ধতির গঠন সম্পর্কে কথা বলতে গেলে শুরুতেই আমাকে জানতে হবে সংখ্যা পদ্ধতি কী। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা, আমি একটু মুছে ফেলাই, হ্যাঁ সবাই স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, তো দেখো আমি যদি স্ক্রিনশট নেওয়া শেষ করে ফেলো, সবাই স্ক্রিনশট নিয়ে ফেলো। তারপর আমি যদি কথা বলি সংখ্যা পদ্ধতির গঠন নিয়ে, তো সংখ্যা পদ্ধতির গঠনের ভিতর প্রথমে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি কী, অর্থাৎ এইগুলোর আমরা ক খ পর্যন্ত কভার করার চেষ্টা করব। তো সংখ্যা পদ্ধতি কী নিয়ে যদি কথা বলি, বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা সংখ্যা পদ্ধতি বলতে কী বুঝো, সব একই টাইপের কোশ্চেন। সেক্ষেত্রে আমরা যদি লিখি সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, তো দেখো সবাই, তো সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি আমি এটা আনসার করি, সেক্ষেত্রে এটা হবে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহৃত তাকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিকে, অর্থাৎ কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার, পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এটা ক নম্বরে আসতে পারে? সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। তো এইটা একটা ক নম্বরে প্রশ্ন প্রায়ই আসে, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, সংখ্যা পদ্ধতি কাকে বলে। তারপরে আসো আমরা যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি অঙ্ক। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে অঙ্ক। অঙ্ক কাকে বলে এটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে। এই অধ্যায়ের যে মেইন বিষয়গুলো জানার জন্য তোমাকে যদি আমি বলি অঙ্ক, তারপর আমরা জানতে হবে বেস বা ভিত্তি। তাহলে অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন বা বর্ণ, এখন চিহ্ন কি জিনিস স্যার? আমি যদি একটু কথা বলি স্যার, দেখেন আমি তোমাদেরকে বলতে চাই যে চিহ্ন কি জিনিস। স্যার চিহ্ন হচ্ছে, দেখেন 0 থেকে 9, অর্থাৎ চিহ্নর পরিমাণ হতে পারবে 0 থেকে 9, অর্থাৎ যে সকল চিহ্ন হচ্ছে 0 থেকে 9। পৃথিবীতে সকল সংখ্যাই কিন্তু 0 থেকে 9 ভিতর, অর্থাৎ 0 থেকে 9 ভিতর গঠিত হয়েছে। তাহলে চিহ্ন, যে সকল চিহ্ন বা বর্ণ কি স্যার? বর্ণ হচ্ছে এ থেকে জেড, এইগুলো হতে পারে। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন বা বর্ণ ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে। তাহলে পৃথিবীতে আমরা যত প্রকার সংখ্যাই গঠন করছি এগুলার ভিতরে, তাহলে এগুলা কি সংখ্যা কি দ্বারা গঠিত? সংখ্যা অঙ্ক দ্বারা গঠিত। সংখ্যার অঙ্ক কি হতে পারে? 0 থেকে 9 ভিতর এগুলো অঙ্ক, এ থেকে জেড এগুলো কি হতে পারে? অঙ্ক হতে পারে। তাহলে আমি বলতে পারি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন বলতে 0 থেকে 9 আর বর্ণ বলতে এ থেকে জেড ব্যবহৃত হয় তাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে যেমন আমি যদি বলি, যেমন একটা সংখ্যা লিখি আমি 5312, তাহলে আমি যদি বলি এই সংখ্যাটিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়েছে, তাহলে এই সংখ্যাটিতে অবশ্যই
4টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। কিভাবে? 5 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। আচ্ছা দেখো বোর্ড ক্লিয়ার কিনা, কথা বোঝা যায় কিনা একটু সবাই জানাই দিও, আমি অবশ্য দেখি কয়জন ভিউ আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে দেখো যে জিনিসটা বলতেছিলাম, তাহলে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন হচ্ছে 0 থেকে 9, বা বর্ণ হতে এ থেকে জেড, তাহলে ব্যবহৃত হয় তাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে তা হচ্ছে কি? অঙ্ক বলে। তো দেখো তারপর আমরা যেমন দিছি 5312, হ্যাঁ 5312, এখানে কয়টা অঙ্ক ব্যবহৃত হচ্ছে? 5 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। সেক্ষেত্রে কয়টি অঙ্ক আছে? 4টি অঙ্ক রয়েছে। তো এরকম কোশ্চেন আসতে পারে, একটা সংখ্যা দিয়ে বলবে উদ্দীপকে মানে ওই সংখ্যাটিতে মোট কয়টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে, বা ওই সংখ্যাটিতে অঙ্কের পরিমাণ কত। তাহলে অঙ্ক কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে 4টি অঙ্ক ব্যবহৃত হয়েছে। তারপরে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে আমরা চলে যাব বেস বা বৃত্তি। এই অঙ্কের সংখ্যাটা বেস বা বৃত্তির ক্ষেত্রে খুবই কাজে আসবে, খুবই কাজে আসবে। খেয়াল করো, আমি যদি বলি বেস বা বৃত্তি কাকে বলে, বেস বা বৃত্তি হচ্ছে, দেখো বেস বা বৃত্তি, বেজ বা বৃত্তি, হ্যাঁ বেজ হচ্ছে ইংরেজি নাম, তার বাংলা হচ্ছে বৃত্তি। অনেক সময় দেখা গেছে, একটা কথা বলি শোনো, একবার আমি একটা কথা বলি তোমাদের, শোনো, একবার আমি পড়াই দিয়েছিলাম এক স্টুডেন্টকে, বেস এর বাংলাটা আমি বলি নাই, এর বাংলাটা অবশ্য বৃত্তি যে এটা বলি নাই। তো কি করছে ও, আমি আবার এরকম একটা চ্যালেঞ্জ দিছিলাম যে প্রশ্ন কমন না বললে মানি ব্যাক, হ্যাঁ। তো ও পরীক্ষা দিয়ে বলতেছে, স্যার এই প্রশ্নটা কি আসছে স্যার? বেস কি স্যার? স্যার বৃত্তি কি স্যার? ও আমারে বলতেছে স্যার বৃত্তি কি আসে? আমি বললাম আরে বোকা, বেজের বাংলা হচ্ছে বৃত্তি। তো বিষয়টা হচ্ছে এরকম, আসলে যদি ইংরেজি না জানি, বা আমি যদি ইংরেজির সাথে সাথে বাংলাটা না বলে দিই, অনেকে তোমরা কনফিউশনে থাকবা যে দেখো যে এটার বাংলা কি হবে বা কি হবে, এগুলো খুবই সূক্ষ্মভাবে তোমাকে জানতে হবে। তো জানার জন্য অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে দেখো খেয়াল করো, বেস বা বৃত্তি, দেখো বেস বা বৃত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণকে বেস বা বৃত্তি বলে, বেস বা বৃত্তি বলে। তাহলে আমি বলতে পারি আজকের পর থেকে আমরা জানবো যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণকে কি বলে? বেস বা বৃত্তি বলে। ধরো জনাব কামাল স্যার, ধরো তোমার একটা কোশ্চেন এরকম করলো, জনাব কামাল স্যার 0 1 2 3 অঙ্কগুলা নিয়ে, 0 1 2 3, তাহলে 0 0 1 2 3 এই অঙ্কগুলো নিয়ে এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। এই অঙ্কগুলো নিয়ে কি করছে? এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। এখন তোমাকে প্রশ্ন করছে এই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি কত? তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি কত হবে? দেখো 0 1 2 3, তাহলে 0 1 2 3, এখানে মোট অঙ্কের পরিমাণ কত? মোট অঙ্কের পরিমাণ হচ্ছে 4টা। তাহলে খেয়াল করো, যেহেতু 4টা অঙ্ক নিয়ে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, তাহলে তার বেস বা বৃত্তি কত হবে? বেস হবে কত? বেস হবে 4। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা যে বলি যে অক্টাল বা বাইনারি নামে একটা শব্দ আছে, অক্টাল মানে কত? 8, বাইনারি মানে কত? 2। তাহলে সেক্ষেত্রে এই অক্টাল যে 8 আসলো, তাহলে তার অঙ্কের পরিমাণ কত হবে? অঙ্কের পরিমাণ হবে 8টি। তাহলে 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। বাইনারি যে 2 আসলো, তাহলে তার অঙ্কের পরিমাণ কত হবে? 2টি, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে দেখো এখানে প্রশ্ন হচ্ছে, তুমি বেস জানা থাকলে তুমি অঙ্কের পরিমাণ বলতে পারবা, অঙ্ক জানা থাকলে বেসের পরিমাণ বলতে পারবা। তাহলে আমার জানা প্রয়োজন কি? আমাকে খুব ভালোভাবে জানতে হবে অঙ্ক এবং বেসকে। তাহলে দেখো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণকে কি বলে? বেস বা বৃত্তি বলে। ধরো 0 1 2 নিয়ে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, তাহলে 0 1 2, তাহলে এখানে অঙ্কের পরিমাণ কতটি? 3টি। তাহলে 3টি অঙ্ক নিয়ে যেহেতু সংখ্যাটা গঠিত হয়েছে, অর্থাৎ সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে, তাহলে তার বেজের পরিমাণ কত হবে? বেজের পরিমাণ হবে 3। তাহলে আরেকটা কথা মনে রাখবা, যে কোনো সংখ্যা পদ্ধতিরই অঙ্ক শুরু হয় 0 থেকে। অঙ্ক শুরু হয় কত থেকে? 0 থেকে। যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে 0 1 2 3, তাহলে তার অঙ্কের পরিমাণ কতটি? 4টি। তাহলে তার বেস কত হবে? 4। তাহলে এরকম বাইনারিতে কয়টা হবে? বাইনারি মানে 2, তাহলে
তাহলে তার অঙ্কের পরিমাণ কতটি হবে? দুইটি, 0 1, 0 আর 1। তো এরকম অক্টাল মানে হচ্ছে 8, তাহলে তার অঙ্কের পরিমাণ কতটি হবে? 8টি। তাহলে খেয়াল করো 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। তাহলে আশা করি বেস বা ভিত্তি কাকে বলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমাকে বলে যে একটা সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে বেস 5, কত? বেজ হচ্ছে 5, তাহলে তার অঙ্ক কতটি হবে? তাহলে অঙ্কের পরিমাণ কি কি? তার অঙ্কের পরিমাণ হবে 0, তারপর কি 1, তারপর কি হবে 2, তারপর কি হবে 3, তারপর 4, এইগুলা। তাহলে দেখো এখানে মোট কয়টা অঙ্ক? 5টা অঙ্ক না? 1 2 3 4 5, এই 5টা অঙ্ক নিয়ে এই সংখ্যা পদ্ধতিটা গঠিত হয়েছে। তাহলে নির্দিষ্টভাবে যদি আমরা বলি যে বইয়ে কয় ধরনের সংখ্যা পদ্ধতি আছে, বইয়ে আছে হচ্ছে সংখ্যা পদ্ধতি 2 ধরনের, কিন্তু একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি বইয়ে আছে হচ্ছে 4 ধরনের। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তারপরও এর এরও আমরা কি করতে পারি? সংখ্যা পদ্ধতি গঠন করতে পারি, যেমন 5 ভিত্তিক, 3 ভিত্তিক, 2 ভিত্তিক, 4 ভিত্তিক, 7 ভিত্তিক, এরকম 6 ভিত্তিক, এরকম অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আমরা বেজ জানা থাকলে কি করতে পারি? গঠন করতে পারবো। তাহলে বেজ জানা থাকলে আমরা কি কি গঠন করতে পারবো? বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি গঠন করতে পারবো। ক্লিয়ার আছে? আচ্ছা, ধরো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, যদি একটা সংখ্যা পদ্ধতি বেস 4 হয়, বেস যদি 4 হয়, সেক্ষেত্রে তার অঙ্ক কি কি হবে? অঙ্কের পরিমাণগুলো লিখো তো দেখি সবাই। কে কে আসো একটু কমেন্ট করে জানাও দেখি। হ্যাঁ, একজন কমেন্ট করছে ধ্রুব দেবনাথ 0 1 2 3। হ্যাঁ, তোমারটা আনসার ঠিক হয়েছে, কারণ এখানে বেজ 4 বলছে। তাহলে খেয়াল করো, বেজ যেহেতু 4, তাহলে অঙ্কের পরিমাণ কয়টা হইতে হবে? 4টা। তাহলে অঙ্ক শুরু হয় 0 থেকে, সবসময় মনে রাখবা অঙ্ক শুরু হয় 0 থেকে। তাহলে তার আনসার হবে 0 1 2 3। তাহলে আশা করি সবাই এটা ক্লিয়ার। ওকে, সোহেল সরকার 0 1 2 না, 0 1 2 হবে না, এটা বল লিখছো তুমি। সেক্ষেত্রে এটার আনসার হবে 0 1 2 3, কারণ অঙ্ক 4টা হতে হবে। কথা কি বুঝছো? বেজের পরিমাণ অঙ্ক হতে হবে, তাহলে 0 1 2 3 হবে। আশা করি এটা বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? ওকে, তাহলে বেজ যদি, এখন আমার কথা হচ্ছে বেজ যদি আমাদের বেজ যদি 3 হয়, বেজ 3 হলে সেক্ষেত্রে অঙ্ক হবে কতটি? অঙ্ক হবে 3টি। তাহলে 0 থেকে শুরু হয়, 0 1 2। আশা করি অঙ্কের পরিমাণটা তোমরা সবাই বুঝতে পারছো। এখান থেকে সৃজনশীল, খুবই ক্রিয়েটিভ সৃজনশীল হবে। সেক্ষেত্রে সৃজনশীলগুলো কিভাবে আসতে পারে পরীক্ষাতে? পরীক্ষাতে আসবে যে জনাব কামাল স্যার একটা সংখ্যা পদ্ধতি ক্লাসে পড়াচ্ছিলেন, তখন তিনি 0 1 2 3 এই অঙ্কগুলো নিয়ে এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন, যার নাম দিলেন কামাল সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে, তার মধ্যে তিনি একজন ছাত্রকে তার রোল নম্বর জিজ্ঞাসা করে, সে বলল আমার রোল নম্বর কত? 50, অর্থাৎ 50। হ্যাঁ, তাহলে 50 বলার পর তারপর বলছে ওই ছাত্রের রোল নম্বরকে কামাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে। এখন প্রশ্ন হচ্ছে, এই কামাল সংখ্যা পদ্ধতির বেস কত? কামাল সংখ্যা পদ্ধতির বেস তখন কত হবে? তাহলে অঙ্ক গঠন করছিল কত কত নিয়ে? 0 1 2 এই অঙ্কগুলো নিয়ে একটা সংখ্যা পদ্ধতি গঠন করছিল, বা 0 1 2 3 এই অঙ্কগুলো নিয়ে একটা সংখ্যা পদ্ধতি গঠন করছিল, যার নাম দিয়েছিল কি? কামাল। তাহলে কামাল সংখ্যা পদ্ধতি। এখন কামাল সংখ্যা পদ্ধতির বেস কত হবে বলো তো সবাই দেখি? কামাল সংখ্যা পদ্ধতির বেস কত হবে দেখি, কমেন্ট করো দেখি, তোমরা সবাই কমেন্ট করো দেখি কামাল সংখ্যা পদ্ধতির বেস কত হয়। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, আর কামাল সংখ্যা পদ্ধতির বেস কত একটু জানাও। আচ্ছা, একজন বলতেছে যে প্রশ্নটা হয়তো বুঝে নাই। আমি প্রশ্নটা এরকম করছি যে জনাব কামাল স্যার ক্লাসে আইসিটি পড়াচ্ছিলেন, তখন তিনি
0 1 2 3, 0 1 2 3 এই অঙ্কগুলো নিয়ে এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। তারপর এটার নাম দিচ্ছে হচ্ছে কামাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কামাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? তাহলে সবাই দেখি কে কে আনসার করতে পারো, একটু কমেন্টে জানাই দাও। হ্যাঁ, আচ্ছা, আশরাফুল বলতেছে যে স্যার বুঝি নাই। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে জনাব কামাল স্যার ক্লাসে আইসিটি পড়াচ্ছিলেন, তখন তিনি 0 1 2 3 এই অঙ্কগুলা নিয়ে এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন। এখন প্রশ্ন হচ্ছে এই কামাল সংখ্যা পদ্ধতির বেস বা ব্যক্তিগত। হ্যাঁ, ধ্রুব দেবনাথ বলছে যে 4, অবশ্যই এটার ভিত্তি বেস বা ভিত্তি হবে 4, কারণ তিনি যে সংখ্যা পদ্ধতির আবিষ্কারটা করছে এখানে 4টা অঙ্ক ছিল শুধুমাত্র। দেখো 0 1 2 3 এই 4টা অঙ্ক নিয়ে যেহেতু সংখ্যা পদ্ধতির আবিষ্কারটা করছে, সেক্ষেত্রে এটার বেস বা ভিত্তি হবে কত? 4। তো এরকম কোশ্চেন প্রায়ই পরীক্ষাতে আসে যে ওই যে ছাত্রের রোল নাম্বারকে কামাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, তখন তুমি কয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে? 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছে যে প্রশ্ন বা সিকিউতে আসলে কিভাবে আনসার করবা বা কিভাবে সিকিউটা ধরতে হবে, এটা আশা করি সবাই বুঝছো। ওকে, তো সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, কারণ শেয়ার করলে তোমার বন্ধুরাও দেখতে পারবে, সেক্ষেত্রে সবার জন্য উপকার হবে। ওকে, তো আমি পরবর্তী টপিক্সে ঢুকি। সেক্ষেত্রে আমাদের পরবর্তী টপিক্স হচ্ছে রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট। আশা করি বেস বা ভিত্তি কাকে বলে, বেস বা ভিত্তি কিরকম সেটা বুঝতে পারছো। এখন তোমাকে যদি বলে যে একটা সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 5, তো সেক্ষেত্রে আমি জানি তার অঙ্ক কত পর্যন্ত হবে? 0 থেকে কত পর্যন্ত? 4 পর্যন্ত। তার অঙ্কের পরিমাণ হবে 0 থেকে 4 পর্যন্ত। এখন যদি তোমাকে প্রশ্নটা এইভাবে করে যে জনাব কামাল স্যার একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, তিনি শুধুমাত্র 3টি অঙ্ক নিয়ে, শুধুমাত্র কয়টা অঙ্ক নিয়ে? 3টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, তাহলে তার বেস বা ভিত্তি কত হবে? তাহলে তার বেস বা ভিত্তি হবে কত? 3। তাহলে 3টা অঙ্কের কথা বলা হয়েছে যে শুধুমাত্র 3টা অঙ্ক নিয়ে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, তাহলে তার বেস বা ভিত্তি কত হবে? 3। তাহলে বেস হবে কত? 3। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপরে আসো আমরা চলে যাব রেডিক্স পয়েন্টে। তো রেডিক্স পয়েন্ট কাকে বলে সেটা নিয়ে যদি কথা বলি, দেখো রেডিক্স পয়েন্ট, তো দেখো রেডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণাংশ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা। রেডিক্স পয়েন্টের বিষয়টা হচ্ছে পূর্ণাংশ ও ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যে ডট চিহ্ন ব্যবহৃত হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তো দেখো এটা অনেক সময় অনেক পয়েন্ট নামে পরিচিত। ডেসিমেলের ক্ষেত্রে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, বাইনারির ক্ষেত্রে এটাকে বলা হয় বাইনারি পয়েন্ট, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটাকে বলা হয় হেক্সাডেসিমেল পয়েন্ট, অক্টালের ক্ষেত্রে বলা হয় অক্টাল পয়েন্ট। তো দেখো আমি যদি বলি 50.12, সেক্ষেত্রে দেখো এখানে রেডিক্স পয়েন্ট কোনটা? এখানে রেডিক্স পয়েন্ট হচ্ছে এই যে এটা একটা পূর্ণাংশ সংখ্যা, দেখো এটা একটা পূর্ণাংশ সংখ্যা, এটা পূর্ণাংশ, আর এটা কি? এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো রেডিক্স পয়েন্ট কোনটা? এই যে মাঝখানে যে ডটটা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি বলতে পারি দেখো পূর্ণাংশ ও ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যে ডট চিহ্ন ব্যবহৃত হয় তাকে কি বলে? রেডিক্স পয়েন্ট বলে। তাহলে খেয়াল করো, এইটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তারপর আসো আমরা চলে যাব হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কি নিয়ে? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। খেয়াল করো সবাই, আমরা যদি আলোচনা করি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। প্রশ্ন আসতে পারে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের। একটা হচ্ছে তোমার কি বলে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। একটা হচ্ছে পজিশনাল আর একটা কি নন পজিশনাল। তো দেখো একটা হচ্ছে পজিশনাল
আর এটা হচ্ছে নন পজিশনাল। তাহলে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? সংখ্যা পদ্ধতি এমসিকিউতে আসতে পারে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা পজিশনাল আর একটা কি নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা নিয়ে জানা অনেক কিছু আছে, আর নন পজিশনাল নিয়ে তোমাকে তেমন একটা জানতে হবে না, সংখ্যাটা জানলেই হবে, আর এটার অন্তর্ভুক্ত কি কি আছে এটা জানলেই হবে। আমাদের বইয়ে আলোচনা করছে মূলত পজিশনাল নিয়ে, কি নিয়ে? পজিশনাল নিয়ে আলোচনা করছে, সেটা সম্পর্কে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। তো পজিশনাল কাকে বলে? পজিশনাল হচ্ছে অবস্থানিক বা স্থানিক, কি স্থানিক, আর এটার ক্ষেত্রে হলো অস্থানিক। অস্থানিক। তাহলে খেয়াল করো, পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। বৈশিষ্ট্য কয়টা? তিনটা। কি কি আমি যদি বলি সেক্ষেত্রে এটার মানে স্থানীয় মান থাকতে হবে। কি মান? স্থানীয় মান থাকতে হবে, স্থানীয় মান। তারপর হচ্ছে বেজ বা বৃত্তি থাকবে, বেজ বা বৃত্তি থাকবে। তারপর হচ্ছে এটার নিজস্ব অঙ্কের নিজস্ব মান থাকবে, অঙ্কে কি থাকবে? নিজস্ব মান থাকবে। তাহলে আমি যদি বলি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, খেয়াল করো, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আমি যদি এটা দিয়ে প্রশ্ন করি তোমাকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, সবগুলো কোশ্চেনের উত্তর একটাই হবে। সেক্ষেত্রে এটা কিভাবে লিখতে হবে সেটা যদি আমি তোমাকে বলি, এটা হবে, দেখো, এই তিনটা যার মধ্যে থাকবো এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি বলতে পারি যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, বেজ বা বৃত্তি বা অঙ্কের নিজস্ব মান রয়েছে তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এর মধ্যে আমি তোমাদেরকে যদি বলি যে যেমন কি কি হতে পারে পজিশনাল সংখ্যার ভিতর, পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ধরনের। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আশা করি তোমরা বুঝতে পারছো, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, বেজ বা বৃত্তি বা অঙ্কের নিজস্ব মান রয়েছে তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে নন পজিশনাল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির অবস্থান, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, বেজ বা বৃত্তি বা অঙ্কের নিজস্ব মান নেই তাকে কি বলে? তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটার মধ্যে আছে আর এর মধ্যে কি নেই। তাহলে এগুলো যার মধ্যে নাই এগুলোই হচ্ছে কি নন পজিশনাল। যেমন আমি যদি বলি এটার এক্সাম্পল একটা, সেক্ষেত্রে এটা হবে প্রাচীন হায়ারোগ্লিফিক্স, রোমান সংখ্যা, তারপর হচ্ছে মেয়ান বা টালি, মেয়ান বা টেলি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে নন পজিশনাল ভিতর কি কি হতে পারে। আমি যদি বলি তাহলে এটা হতে পারে প্রাচীন হায়ারোগ্লিফিক্স, প্রাচীন হায়ারোগ্লিফিক্স। হ্যাঁ, এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? গ্লিফিক্স। তারপর হচ্ছে রোমান সংখ্যা, রোমান সংখ্যা। তারপর হতে পারে মেয়ান ও টেলি, মেয়ান বা টেলি, মেয়ান ও টেলি। তাহলে এখন প্রশ্ন হতে পারে বর্তমানে ব্যবহৃত হয় নিচের কোন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? বর্তমানে ব্যবহৃত হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যা। কোনটা? রোমান সংখ্যা। এখন এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি? সেক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা হতে পারে, বা এই তিনটার যে কোনো একটা পরীক্ষাতে দেয়া থাকতে পারে। কথা কি বুঝতে পারছো? বেশিরভাগই প্রাচীন হায়ারোগ্লিফিক্সটা দেয়া থাকে। সেক্ষেত্রে আশা করি নন পজিশন সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এটা তেমন পরীক্ষাতে সম্পর্কে এমসিকিউতে পরীক্ষাতে আসে, তেমন কক হতে পরীক্ষাতে চলে আসে, এর বাইরে তেমন কিছু পরীক্ষাতে আসে না। সেক্ষেত্রে আমরা আলোচনা করব হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার এটা আমাকে জানতে হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। কাকে বলে অলরেডি আমি বলে দিছি। হ্যাঁ, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? চার প্রকার। কি কি আমরা যদি চার প্রকার বলতে পারি, হ্যাঁ আমাদের বইয়ের ভাষায় এটা চার প্রকার। সেক্ষেত্রে আমরা বলতে পারি বাইনারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাইনারি। তারপর আমরা বলতে পারি অক্টাল, তারপর আমরা বলতে পারি ডেসিমেল, তারপর আমরা বলতে পারি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। তো দেখো, খেয়াল করো সবাই, বোর্ডের দিক তাকাও। আমি অবশ্যই একটু দ্রুত পড়াচ্ছি মনে হয়। তো দেখো, বাইনারি, বাইনারি মানে হচ্ছে দুই। বাইনারি মানে কত? দুই। ওকে, অক্টাল মানে হচ্ছে আট। মানে এক কথা স্যার এদিকে কেমনে বুঝলাম বাইনারি মানে দুই, অক্টাল মানে আট? স্যার দেখো, ইংরেজি শব্দ যেভাবে শিখে ফেলাও যে
নেই মতো নাম। হ্যাঁ, সেম ভাবে এই বাইনারি মানে 2, এটি এভাবে মুখস্থ করে ফেলবা। অক্টাল মানে কত 8, তাহলে ডেসিমেল মানে কত 10। হেক্সাডেসিমেল মানে কত, হেক্সাডেসিমেল এটা বোঝাই, একটু খেয়াল করো। হেক্সা, হ্যাঁ হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে 6 আর 10 মিলে কত হইলো 16। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে হেক্সাডেসিমেল মানে কত 16। এখন প্রশ্ন হচ্ছে স্যার বাইনারি কাকে বলে, বাইনারি কি, বা বাইনারি বলতে কি বোঝো? সেক্ষেত্রে আমরা যদি এটার উত্তর করি, সেক্ষেত্রে এটা হবে বাইনারি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 তাকে বাইনারি বলে। তাহলে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 তাকে কি বলে, বাইনারি বলে। সেম ভাবে অক্টাল কাকে বলে যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8 তাকে কি বলে, অক্টাল বলে। সেম ভাবে ডেসিমেল কাকে বলে, তোমরা আশা করি এগুলো পারবা, যে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত 10 তাকে কি বলে, ডেসিমেল বলে। তাহলে হেক্সাডেসিমেল কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত 16 তাকে কি বলে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে বাইনারিতে বেস যেহেতু 2, তাহলে তার অঙ্কের পরিমাণ কয়টা হবে, অবশ্যই তার অঙ্ক হবে কয়টা, 2টা। কি কি, 0 আর 1। অক্টালে যেহেতু বেস হচ্ছে 8, তাহলে তার অঙ্ক হবে কয়টা, 8টা। 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8টা। তারপর ডেসিমেলে কত স্যার, ডেসিমেলে হচ্ছে 10টা, 0 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত। তারপর হেক্সাডেসিমেলে কত স্যার, হেক্সাডেসিমেল, হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে 10, তাহলে ডেসিমেলের যে 10টা অঙ্ক তা ঠিক থাকবে, 0 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত। এই অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে স্যার 6টার জন্য কি আনতে হবে, এই 6টার জন্য অর্থাৎ এই হেক্সা বাকি 6টার জন্য আনতে হবে বর্ণ। বর্ণ কি ব্যবহৃত হবে, এ থেকে জেড, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত ব্যবহৃত হবে। দেখো এ বি সি ডি ই এফ, এই হচ্ছে 6টা বর্ণ ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছ যে স্যার প্রত্যেকটা জিনিসের বেস, তারপর তার অঙ্ক, তারপর তার 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 ভিত্তি, এগুলো সব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে অবশ্য আমার ক্লাস নেওয়ার কথা ছিল 12টা থেকে, আমি অবশ্য বেস পড়ানোর কারণে, অর্থাৎ আমার অফলাইন বেচের কারণে আমি অবশ্য 12টা থেকে ক্লাস নিতে পারি নাই। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামী ক্লাসে অবশ্যই কিবারে পড়ানো হবে এটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে এতটুকু পর্যন্ত। তোমাদের একটা বাড়ির কাজ থাকলো। বাড়ির কাজ হচ্ছে, ধরো বাড়ির কাজটা হচ্ছে এরকম যে বেজ যদি 5 হয়, অর্থাৎ 5 হয়, সেক্ষেত্রে তার অঙ্ক কি কি হবে, অঙ্ক সমূহ লিখবা। অঙ্ক সমূহ কি, সমূহ কি কি। বেজ যদি 6 হয়, তার অঙ্ক সমূহ কি। তারপর বেজ যদি 3 হয়, তাহলে তার অঙ্ক সমূহ কি কি। তো আশা করি এইগুলা তোমাদের বাড়ির কাজ। আর অঙ্ক যদি 0 1 2 3 হয়, তাহলে তার বেস কি হবে, কত হবে, বেস কত হবে। এগুলো তোমাদের বাড়ির কাজ রইল আজকের ক্লাসের উপর। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছ। আর সবাইকে ধন্যবাদ। আর নিয়মিত ক্লাস করবা, ক্লাস করলে তোমরা আশা করি এখান থেকে কিছু শিখতে পারবা। হ্যাঁ, আর চেষ্টা করেছি তোমাদের কিছু বেসিক দেওয়ার জন্য। সবাই ভালো থাকো আর মনোযোগ সহকারে পড়াশোনা করো। সামনে রমজান, সবাই নামাজ পড়বা আর রোজা রাখবা, আর সবাই আমার জন্য দোয়া করবা। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।